অ্যাজমার চিকিৎসায় মূলত আমরা দুটো জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি, যেহেতু এটা একটা অ্যালার্জিক প্রবলেম এবং যাদের অ্যাজমা আছে তাদের নাক, চোখ, ত্বক, শ্বাসনালী সংবেদনশীল। এই সংবেদনশীলতার কারণে তাদের যে প্রবলেমগুলো হয় সেটাকে অ্যাভয়েড করার উপায় হলো অ্যালার্জেনগুলোকে অ্যাভয়েড করা। এবং সারা পৃথিবীতে এই অ্যাজমা পেশেন্টগুলো যদি আমরা এই অ্যালার্জিগুলোকে আমরা ভাগ করি, সাধারণত আমরা কিছু কমন এবং কিছু আনকমন অ্যালার্জি পাই। মোস্ট কমন অ্যালার্জি হলো দুটোই, একটা হচ্ছে যে পোলেন আর একটা হচ্ছে মাইটস। মাইটসটা হচ্ছে একটা হাউস ডাস্ট মাইটস, আমাদের ঘরে থাকে এবং এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই ঘরের মাইটসটাকে, তাহলে কিন্তু এই অ্যাজমা অ্যাটাক হয় না, অ্যাজমার সিমটমগুলো খুব একদমই কমে যায়। বিভিন্ন আদার্স যে অ্যালার্জেনগুলো সেগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না। তারপরে যখন এই অ্যাভয়েডেন্সগুলো ঠিকমতো করতে পারা যায় না, তখন যে সমস্ত চিকিৎসাকে আমাদের নিয়মিত ওষুধগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, সেগুলো তাদের তখন প্রেসক্রাইব করতে হয়। তাহলে তার চেয়ে আমরা এই অ্যাজমার ক্ষেত্রে এই অ্যাভয়েডেন্স বা প্রিভেনশনটাকে বেশি গুরুত্ব দেব, তাহলে কিন্তু আমরা সহজে অ্যাজমাতে আক্রান্ত হব না। অনেকের ধারণা আছে হয়তো যে অ্যাজমা অনেক খাবারই অ্যাজমাতে রোগীদের খেতে পারবে না, তা ঠিক না। কিন্তু আমরা দেখতে পাই যে একই মানুষের একই ফ্যামিলির দুইজনের অ্যাজমা আছে, একজন এক একটা জিনিসের প্রতি অ্যালার্জেন আর একটা জিনিসের প্রতি অ্যালার্জেন। সেই জন্য আমরা যদি এইভাবে একটা ফিক্স করে দিই যে এগুলো অ্যালার্জি খাবার আপনারা খাবেন না, তাহলে এটা টোটালি রং। এই জন্য এটা বুঝতে হবে সে বিভিন্ন কিছুর প্রতি যেমন অ্যালার্জেন, কোনো খাদ্যবস্তুর প্রতি অ্যালার্জি থাকবে। সেটা এখন বেগুন, চিংড়ি মাছ, পুঁই শাক, ঢেঁড়স, কচুরলতি, এইভাবে বিভিন্ন কিছুর উপর থাকতে পারে। কিন্তু একজন যে বুঝতে পারবে যে এই জিনিসটাতে আমার অ্যালার্জি আছে, সে খাবারটা সে আবার খেয়ে দেখুক সেকেন্ড টাইম বা থার্ড টাইম, তাহলে বোঝা যাবে যে তা আবারও হচ্ছে কিনা, রিপিটেশন হয় যে কিনা। যদি রিপিট হয় দেন উই কনফার্ম যে এটাতে অ্যালার্জি, সে অ্যাভয়েড করবে। আদারওয়াইজ সে কিন্তু সব কিছু খেতে পারবে। এটা হলো আমাদের অ্যাজমা পেশেন্টদের জন্য খাবার ব্যাপারে স্বাধীনতা, এবং নিজেই খুঁজে বের করতে হবে যে তার কোন জিনিসটার প্রতি সংবেদনশীলতা, সেটাকে অ্যাভয়েড করবে। আর এমনি আমাদের শ্বাসনালীকে আমরা যদি স্বাভাবিক সুস্থ রাখতে চাই এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে চাই, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা কিছু গ্রিন যে ফ্রুটসগুলো, গ্রিন যেমন গ্রিন অ্যাপেল, তারপর আমরা লেবু জাতীয় যেগুলো আছে, মাল্টা, কমলা লেবু, এই জিনিসগুলো আমাদের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া আদার্স আছে যেমন আমাদের কিউই ফ্রুটস আছে, বা এখন আমাদের অন্যান্য যে সিজনাল ফ্রুটসগুলো, এগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এবং প্রোটিন জাতীয় জিনিস প্রচুর খেতে পারলে আমাদের শ্বাসনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবো। অ্যাজমার ব্যাপারে কিছু ধারণা মানুষের মধ্যে আছে, যেমন ঠান্ডা একটা ভুল শব্দ আমি বলি। ঠান্ডা বলে কিছু নাই। ঠান্ডা বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে একটা অ্যালার্জিক বা হাইপার রেসপন্সিভনেস, অ্যালার্জিক রেসপন্স। যাদের অ্যাজমা আছে তারা জেনেটিক্যালি প্রিডিসপোজ টু অ্যালার্জেন। এই জন্য ঠান্ডা বা গরম, ধুলাবালি, ধোঁয়া, গন্ধ, মাইটস, পোলেন, সব এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের প্রতি তাদের সংবেদনশীলতা থাকে। বরং অনেক ক্ষেত্রে অ্যাজমা পেশেন্টরা আমরা শীতকালে ভালো থাকতে দেখি, যখন প্রচণ্ড গরম পড়ে তখন তাদের অ্যাগ্রাভেট হয়। এবং এখানে শীতপ্রধান দেশগুলোতে তাই, শীতপ্রধান দেশে শীতের সময় মানুষ এত প্রোটেক্টেড থাকে যে তারা শীতে কোনো প্রবলেম হয় না, কিন্তু গরমের সময় সামারে তাদের প্রবলেম বেশি হয়। মূল যেটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন সেটা হলো চেঞ্জ অফ টেম্পারেচার। 3 ডিগ্রি সাডেন রেইজ অর সাডেন ফল অফ টেম্পারেচার আমাদের শ্বাসনালীকে প্রভোগ করে, তখন শ্বাসনালীতে একটা হাইপার রেসপন্সিভনেস ডেভেলপ করে এবং অ্যাটাক হয়। কিন্তু শুধু শীত, একটা মানুষ যদি কনস্ট্যান্ট শীতের মধ্যে, একটা মডারেট শীতের মধ্যে থাকে, তার কোনো সমস্যা হবে না। বা আমরা স্বাভাবিক যে পানি খাচ্ছি ঠান্ডা পানি, তাতেও কোনো সমস্যা হবে না। যখন ফ্রিজ বলতে আমরা -, বা 0 ডিগ্রির কাছে বোঝে ফ্রিজিং জিনিস, আইসক্রিম বা অন্য কিছু, সেগুলোতে স্বাভাবিকভাবে আমাদের শ্বাসনালীকে এটা ইরিটেট করবে, সাডেন ফল অফ। কারণ আমরা নর্মালি যে টেম্পারেচার আমাদের শ্বাসনালীতে আছে, আমরা যদি আর ফ্রিজিং জিনিস খেতে চাই, হঠাৎ করে একটা সাডেন ফল হয়ে যাবে টেম্পারেচারটা, তখন ওইটার কারণে এভোক করবে, ওইটার কারণে। কীভাবে একটা মানুষ যদি একটু গরমে যায়, একটা এসি রুম ছিল, এখান থেকে বের হঠাৎ সে একটা গরমের মধ্যে চলে গেল। যেমন একজন সে অ্যাজমার পেশেন্ট, সে নিউ ইয়র্ক থেকে ফ্লাই করলো, সে এখানে দুবাই এসে ট্রানজিট করবে, ওখানে 5 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানে এসে 45 ডিগ্রি সেলসিয়াস, তার অ্যাটাক হয়ে বসবে। এরকম কাজেই ধারণাটা এরকম যে তাপমাত্রার পরিবর্তন আমাদের শ্বাসনালীকে ভোগ করে, শুধু শীতেই শ্বাস বাড়ে, এটা ভুল।